বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুরে রাতে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। আমি অনিমা বৌদি, বয়স আমার 29, গায়ের রং উজ্জ্বল গমবর্ণ, শরীরটা মাঝারি গড়নের, পরিপাটি করে আঁচল গোজা থাকে সবসময় আমার কোমরে, সবসময় হাসি খুশিতে থাকি। স্বামী শহরে চাকরি করেন, মাসে একবার বাড়ি আসেন। বরুণ আমার দেওর, বয়স 24, লম্বাচোরা শরীর, খেটে খাওয়া গায়ের ছেলে, চোখে একটা গভীর নিষ্পাপ মায়া। সদা হাস্যোজ্জ্বল, সবসময় বৌদিকে বৌদি বলেই ডাকে, কিন্তু চোখে জমে আছে এক অজানা আবেগ। শীতলার পুজো এলে আমাদের গ্রামে যেন উৎসবের ঢেউ ওঠে। সারাবছর যেটুকু কষ্ট, অভাব সব ভেসে যায় পাঁপড় ভাজার গন্ধে আর ধুনুচির ধোঁয়ায়। সেই রাতে আমি উঠোনে বসে ফুলবাতি সাজাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে বরুণ বলে উঠল, বৌদি, এত সুন্দর করে আপনি সাজাতে জানেন কেমন করে? আমি হেসে বললাম, শিখেছি তোমার দাদার কাছ থেকে, সেও তো খুব গুছিয়ে কাজ করে। বরুণ মাথা নামিয়ে মুচকি হেসে বলল, আপনাদের দুজনকে একসাথে দেখলে মনে হয়, জানি না কেন বুকটা টনটন করে কি। আমি কিছুক্ষণ চুপ করে থাকি। আমার বুকেও যেন হালকা কিছু বাজে, কিন্তু মুখে কিছু বলি না। ও চলে গেল মণ্ডপের দিকে, আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ। রাত বাড়তে থাকল। ঢাকের আওয়াজ থেমে গেল। বাড়ির উঠোনে আমরা চারজন বসে খিচুড়ি খাচ্ছিলাম, আমি, শ্বশুরমশাই, শাশুড়ি আর বরুণ। হঠাৎ আলো চলে গেল। আমি ভয় পেয়ে বরুণের পাশে গিয়ে দাঁড়ালাম। ও বলল, ভয় পাবেন না বৌদি, আমি আছি। ওর গলার স্বর এত শান্ত যেন আমার ভেতরের ভয়টাও মিলিয়ে গেল। একটানা ধূপের গন্ধ, শীতের ঠান্ডা আর নিস্তব্ধতা সব মিলিয়ে যেন আমার মনের ভিতরটা আলাদা একটা রঙে ভরে গেল। সেই রাতের পর থেকে বরুণের চোখে আমি অন্য এক আলো দেখলাম। আর আমি শুধু বৌদি ছিলাম না, আমি একটা অনুভবের নাম হয়ে উঠছিলাম, যার মানে আমিও জানতাম না। পুজোর পরের দিন সকালে উঠেই আমি উঠোন ঝাড়তে ঝাড়তে বরুণের কথা ভাবছিলাম। ওর চোখে আগের রাতের আলোটা যেন এখনো ভাসছিল। আমি চোখ সরিয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু মন যেন আটকে গিয়েছিল। আমি নিজেকে বললাম, না অনিমা, তুমি তো ওর বৌদি। এই টানটা টান নয়, এটা শুধু মায়াগি। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ। খুলে দেখি বরুণ দাঁড়িয়ে, হাতে শালপাতার থালা। বৌদি, মণ্ডপ থেকে প্রসাদ এনেছি। আপনি তো নিজে যেতে পারলেন না গি। আমি একটু অবাক হয়ে বললাম, তুমি আমার কথা ভেবেছ? ও কিছু বলল না, শুধু মাথা নিচু করে হাসল। সেই হাসিটা, আহা, যেন সকালের রোদের মতো নরম। প্রসাদ নিয়ে রান্নাঘরে ঢুকলাম। ওর দেওয়া নারকেল নাড়ু খেতে গিয়ে যেন এক ঝটকায় মনটা ফিরে গেল শৈশবে, পুকুর পাড়ে বসে মা যেমন করে খাওয়াতেন। বরুণের সেই কোমল মনটা যেন আমার শূন্যতাকে একটু একটু করে পূর্ণ করছিল। দুপুরে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি থালায় করে ওকে জল আর মুড়ি দিতে গেলাম। ও বই পড়ছিল, একটা পুরনো প্রেমের উপন্যাস। আমি বললাম, বড় বই পড়ছ আজকাল? প্রেমের গল্প? বরুণ চোখ তুলে বলল, না বৌদি, শুধু বুঝতে চাই কারো জন্য মন কেমন করা কি জিনিস কি। আমি থমকে গেলাম। আমি জানি ও ঠিক কি বলতে চাইছে, কিন্তু মুখে কিছুই বললাম না। শুধু বললাম, মন তো সবার হয় বরুণ, কিন্তু সব মন কেমন করার মানে প্রেম হয় না গে। ও বলল না কিছুই, শুধু চুপ করে বসে রইল। সন্ধে নামল ধীরে ধীরে। উঠোনে আলো জ্বলল, ধূপ জ্বালালাম। শীতের সেই নীরবতা যেন আরও গা হল। আমি জানালার পাশ দিয়ে দেখলাম বরুণ উঠোনে বসে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। সে চোখে কোনো দাবি নেই, কোনো অধিকার নেই, তবে একটা কথা স্পষ্ট, সেদিনের সন্ধ্যের পর আমি আর আগের মতো থাকতে পারিনি। মনে মনে যতই নিজেকে বুঝিয়েছি আমি ওর বৌদি, এটা ঠিক নয়, তবুও মনে হচ্ছিল কেউ যেন আমার ভিতরে হালকা করে দরজা ঠেলছে। রাতে শোবার ঘরে এসে আমি জানালাটা খুলে দিলাম। হালকা ঠান্ডা হাওয়া এসে গাল ছুঁয়ে গেল। দূরে উঠোনে বরুণ একা বসেছিল। আমি আস্তে করে বললাম, এত রাতে একা বসে আছো কেন রে? ও চমকে উঠল, তারপর হাসল। ঘুম এলো না বৌদি, তাই ভাবলাম জোনাকিগুলো দেখি। আমি হেসে বললাম,
জোনাকি না, মনে হয় তোমার মনটাই আলো খুঁজছে গু। বরুণ কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। সকালে ঘুম ভাঙতেই দেখলাম বারান্দার রেলিংয়ে একটা গাঁদা ফুলের মালা রাখা, সঙ্গে একটা ছোট্ট কাগজ। বৌদি, আপনার জন্য। কারণ আপনার মতো সুন্দর আর মায়াবতী মানুষকে ফুল ছাড়া ভাবা যায় না গি। বরুণ। আমি থমকে গেলাম। বুকের ভিতর কিছু কেঁপে উঠল। কিন্তু আমি তো কারো স্ত্রী। সমাজে আমার একটা পরিচয় আছে। এই টানটাকে আমি কি নাম দেব? ওদিকে বরুণও যেন নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল। চোখে গভীর ভালোবাসা, কিন্তু আচরণে অসম্ভব ভদ্রতা। আমার মনে হলো, ভালোবাসা মানেই তো সবসময় পাওয়া নয়। ভালোবাসা এমনও হতে পারে যেটা শুধু অনুভবে থাকে, বলা যায় না, ছোঁয়া যায় না, তবুও হৃদয়ে থাকে। সেদিন বিকেলে আমি বরুণকে বললাম, তুই খুব ভালো ছেলে রে। অনেক মেয়ে তোকে পাবে যারা তোকে বুঝবে গি। ও কিছু বলল না, শুধু বলল, আপনাকে বুঝে ফেলেছি বলেই অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না বৌদি গি। আমার চোখে জল এসে গেল। বললাম না কিছু, শুধু মনে মনে বললাম, হয়তো আমাদের পথ এক নয়, কিন্তু অনুভব একটাই। সকালবেলা উঠেই শুনি বরুণ নেই। শাশুড়ি বলল, ভোরে কোথায় যেন বেরিয়েছে, বলে যায়নি কাউকে। মোবাইলটাও রেখে গেছে গি। আমি থমকে গেলাম। বুকের মধ্যে একটা অজানা শূন্যতা হঠাৎ জমে উঠল। যেতে পারে? ও এমন করে যেতে পারে? আমার মনের ভিতর একরাশ প্রশ্ন জমে উঠল। কাল রাতেও যে চোখে এত কথা ছিল, সে আজ কোনো কথা না বলেই হারিয়ে গেল। আমি সারা দুপুর বাড়ির কাজে মন বসাতে পারলাম না। কোথাও যেন একটা ফাঁকা জায়গা দম বন্ধ করে রাখছিল। আমি একা উঠোনে বসে ফুলগুলো সাজাচ্ছিলাম, হঠাৎ একটাই হাত কেটে গেল। রক্ত বেরিয়ে এলো হালকা করে। স্বাভাবিক হলে কিছু হতো না, কিন্তু আজ কেন যেন কান্না পেয়ে গেল। আমি তো কিছু বলিনি, তবুও ও বুঝে ফেলল। নাকি আমি বুঝতেই দেরি করে ফেললাম? হঠাৎ মনে পড়ল, ওর দেওয়া সেই গাঁদা ফুলের মালাটা আমি এখনো শুকিয়ে গেলেও আগলে রেখেছি। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি চুপি চুপি ওর ঘরে গেলাম। খালি খাট, গোছানো কম্বল, পাশে একটা পুরনো ডায়েরি পড়েছিল। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা, কারো চোখের দিকে তাকিয়ে ভালোবাসা টের পেয়েছিলাম। বলিনি কিছুই, কারণ ওর চোখে আমি শুধু এক দেওর। ওর হৃদয়ে কি ছিল জানি না গি। আমি ডায়েরিটা বুকের কাছে টেনে নিলাম। চোখ বেয়ে জল পড়ে ডায়েরির পাতায়। আমি চুপ করে বললাম, তুই শুধু দেওর ছিলি না রে বরুণ। তোকে তো আমি আপন ভেবেই ফেলেছিলাম গে। আজ 7 দিন পরে বরুণ ফিরল। সকালবেলা উঠোনে ঝাঁটা দিতে দিতে শুনলাম পেছনে কেউ বলছে, বৌদি। পেছন ফিরে দেখি ও দাঁড়িয়ে। মাথায় একটু ধুলো, চোখের নিচে ক্লান্তি, কিন্তু হাসিটা যেন আগের চেয়েও নীরব। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। শাশুড়ি দৌড়ে এসে বলল, কোথায় ছিলি রে বরুণ? ফোনও বন্ধ, খবরও নেই। ও মৃদু হেসে বলল, এক বন্ধু বলেছিল শহরে একটা চাকরির ব্যবস্থা হবে, সেখানে গেছিলাম গু। চুপ করে শুনছিলাম, কিন্তু বুকের ভিতর যেন একটা প্রশ্ন ঘুরছিল। চাকরি ছিল না নিজেকে সরিয়ে রাখার অজুহাত? সেদিন সন্ধে ও একা বসেছিল উঠোনে। আমি ধূপ জ্বালাতে জ্বালাতে বললাম, তুই পালিয়ে গেলে না? ও চোখের দিকে তাকিয়ে বলল, পালাইনি বৌদি, শুধু নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। আপনার চোখে আমি যা দেখেছি তা বুঝে গেলে নিজেকে আর আটকে রাখতে পারতাম না গু। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আমি তো বৌদি, আমার কাছে এসব ভাবা পাপ। ও শান্ত গলায় বলল, ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমি সেই পাপী হতে রাজি। তবে আপনাকে কোনোদিন ছোট করিনি, শুধু ভালোবেসেছি চুপি চুপে গি। আমার চোখে জল চলে এলো। আমি মুখ ফিরিয়ে বললাম, তুই থাক, কিন্তু দূরে থাক, কারণ আমি তোকে হারাতে পারবো না গি। রাতে ওর ঘরের জানালা দিয়ে দেখলাম ও বসে আছে খোলা ডায়েরি নিয়ে। হয়তো নতুন কিছু লিখছে, হয়তো লিখছে, ভালোবাসা মানেই পাওয়া নয়, ভালোবাসা মানে অনুভব করা, নির্বে দূর থেকে গি। ওর ফিরে আসার পর সব কিছুই যেন একই ছিল, অথচ কিছুই আগের মতো ছিল না। ও আমাকে দেখে হেসে উঠত, কিন্তু সেই চোখে আর আগের মতো প্রশ্ন থাকত না।
হয়তো ও বুঝে গিয়েছিল আমি চেয়েও কিছু বলতে পারি না, চাইতেও পারি না। সেই সকালে আমি উঠোনে ধূপ জ্বালাচ্ছিলাম, বরুণ এসে বলল, বৌদি, কাল আমি শহরে চলে যাব। চাকরিটা পাকা হয়ে গেছে কি? আমি চমকে গেলাম। মনে হচ্ছিল বুকটা কেউ চেপে ধরছে। তবুও মুখে হাসি এনে বললাম, ভালো কথা রে। এই বয়সে তোর মতো ছেলেদেরই তো কিছু করে দাঁড়াতে হয় কি। ও চোখে চোখ রেখে বলল, আপনি কি একটু বলবেন? থাক বরুণ, একদিন না গেলে চলবে? আমি চুপ করে মাথা নিচু করলাম, কিছু বললাম না। কারণ আমি জানি একবার মুখ খুললে আর থামাতে পারবো না। রাতে আমি উঠোনে দাঁড়িয়েছিলাম, ও চুপচাপ এসে পাশে দাঁড়ালো। বলল, বৌদি, আপনি জানেন তো, শীতলার পুজোর সেই রাতেই আমার মন বদলে গিয়েছিল। আপনার ধূপ জ্বালানো, সেই চুপচাপ চোখে তাকানো, সবকিছু আমার মনের ভিতর গেঁথে গেছে গি। আমি বললাম, আমার মনেও বদল এসেছিল রে বরুণ, কিন্তু সব বদলকে তো সমাজ মানে না গি। ও বলল, তাহলে ভালোবাসাকে শুধু মনে রাখি, মুখে নয়। আপনার কাছে আমি যা ছিলাম তাই থাকি। শুধু একটা কথা মনে রাখবেন, কেউ একজন আপনাকে নির্বে ভালোবেসেছিল। সকালে যখন ওর ট্রেন ধরার সময় হলো, আমি ছাদ থেকে তাকিয়ে দেখলাম ও পেছন ফিরে তাকায়নি। কিন্তু মনে হলো আমার হৃদয়ের প্রতিটা কথা ওর পিঠে লেখা ছিল। সেই দিন থেকে আজও আমি ধূপ জ্বালাই, উঠোনে বসে থাকি, কিন্তু সেই চোখ দুটো, সেই অনুভব আর আসে না। ভালোবাসা সবসময় শব্দ চায় না, স্পর্শ চায় না। কখনো কখনো ভালোবাসা শুধু একটা চোখের চাহনি, একটা নাম না বলা টান, যেটা সারা জীবন ধরে মনে থাকে গু। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গে।